তাহলে আমরা আগের দিন মেকানিজম অফ ইউরিন ফরমেশন অব্দি পড়েছি। আজকে মেনলি পড়বো যে ইউরিন ফরমেশন তো ইউরিন ফরমেশন হওয়ার পর এই ইউরিনটা কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত হয়। আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পড়তে গিয়ে দেখেছি যে ডেইলি আমাদের দুটো কিডনি মিলে প্রায় 180 লিটার ফিল্ট্রেট তৈরি করে। তো সেই 180 লিটার ফিল্ট্রেট তার কনসেন্ট্রেশন অনেক কম। সেইখান থেকে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয় সেইটাই আমাদের আজকের মেন পড়ার বিষয়বস্তু। তো রেনাল মেডালাতে বা রেনাল কর্টেক্স এবং মেডালা মিলিয়ে একটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম থাকে। এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেমের দ্বারাই কি হয় না, যে ইউরিনটা তৈরি হলে সেই ইউরিনটা মোর কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত হয়। তাহলে আমাদের আজকের মেন বিষয়বস্তু যে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হয়, আর তার সাথে শেষে আমরা কিডনির রেগুলেশনটা একটু করব। তো আগের দিন আমরা ইউরিন ফরমেশন করতে গিয়ে বা মেকানিজম অফ ইউরিন ফরমেশন করতে গিয়ে অলরেডি এবার দেখেছি যে কোথায় কি কি রিঅবজার্ভ হয় বা কোথায় কি সিক্রেটেড হয়। আমরা ইউরিন ফরমেশনের মেকানিজমে মেন তিনটে প্রসেস পড়েছিলাম। যে প্রথম ছিল কি না, আলট্রা ফিল্ট্রেশন, অর্থাৎ এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড থেকে ফিল্টারটা তৈরি হয় যে পদ্ধতি, তাকে বলে আলট্রা ফিল্ট্রেশন। তারপরে দুটো প্রসেস ছিল, একটা কি না টিবিউলার রিঅ্যাবজর্পশন, আর ছিল টিবিউলার সিক্রেশন। তো আমরা দেখেছিলাম যে বিভিন্ন আয়নস, ওয়াটার ইত্যাদির রিঅ্যাবজর্পশন হয় এবং তার সাথে বিভিন্ন প্রোটন আয়ন, বিভিন্ন ড্রাগস ইত্যাদির সিক্রেশনও হয়। তো এই আলট্রা ফিল্ট্রেশন, টিবিউলার রিঅ্যাবজর্পশন আর টিবিউলার সিক্রেশন, এই তিনটে প্রসেস মিলিয়ে আমাদের ছিল মেকানিজম অফ ইউরিন ফরমেশন। আজকে আমরা এখানে কি দেখব না, প্রোডাকশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন, যে ইউরিনটা কিভাবে কনসেন্ট্রেটেড হয়। তাহলে আমরা জানি যে এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে এখানে ইউরিনটা ছাকা, ব্লাডটা ছাকা হয়ে ফিল্ট্রেট তৈরি হয়েছে। এই ফিল্ট্রেট থেকে পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে আয়ন এবং জলের শোষণ এবং সিক্রেশন দুটো প্রসেসই হচ্ছে। তাহলে আমরা সেগুলো আগের ক্লাসে পড়েছি যে কোথায় কি শোষণ হয়, কোথায় কি অ্যাবজর্পশন হয় বা কোথায় কি সিক্রেশন হয়, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এখন এখানে দেখব যে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, এই সিক্রেশন এবং রিঅ্যাবজর্পশন মিলিয়ে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। তো এখানে আমি একটু ব্রিফ করে আবার একটু মনে করে দিই। দেখেছি আমরা যে কোথায় কি রিঅ্যাবজর্পশন এবং কোথায় কি সিক্রেশন। এখানে দেখতে পাচ্ছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বিভিন্ন নিউট্রিয়েন্টস এবং গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস, তার সাথে NaCl, HCO3- ওয়াটার ইত্যাদি রিঅ্যাবজর্পশন হয় এবং কিছু প্রোটন, তার সাথে কিছু ড্রাগস যেমন এবং তার সাথে কিছু অ্যামোনিয়া ইত্যাদির সিক্রেশন হয়। ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে মেইনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, হাইলি পারমিয়েবল টু ওয়াটার, মেইনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। অ্যাসেন্ডিং লুপ ওয়াটার ইম্পারমিয়েবল, এখানে শুধুমাত্র বিভিন্ন আয়ন যেমন Na+Cl- ইত্যাদি রিঅ্যাবজর্পশন হয়। আবার ডিস্টাল কনভলিউটেড গুলো আয়ন তার সাথে জল দুটোরই রিঅ্যাবজর্পশন হয় এবং কিছু প্রোটন আয়ন এবং কিছু পটাশিয়াম আয়ন ইত্যাদির সিক্রেশন হয়। আবার ডিস্টাল কনভলিউটেড গুলো মেইনলি রিঅ্যাবজর্পশন হয় NaCl, ওয়াটার দুটোরই। এর সাথে এখানে কিছু ইউরিয়ার রিঅ্যাবজর্পশন হয়, আমরা পরবর্তী ইউরিয়ার সাইক্লিক প্রসেসটি দেখে নেব। তো এই ইত্যাদি, তাহলে এই সমস্ত বিভিন্ন জায়গাতে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের মাধ্যমে কি হয় না ইউরিন ফরমেশন হয়। এরপর আমরা দেখব যে কিভাবে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেমের মাধ্যমে ইউরিনটা মোর কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু অ্যানাটমিটা দেখে নেব যে কিভাবে ব্লাড ভেসেলস গুলো বা কিভাবে আছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইফারেন্ট আর্টারি, যেটা বাউম্যানস ক্যাপসুল থেকে বেরিয়েছে, এই ইফারেন্ট আর্টারিটা পরবর্তীকালে কিছু ক্যাপিলারি তৈরি করেছে যেগুলো বলে পেরিটিকুলার ক্যাপিলারি, এবং তারা আরো পরের দিকে একটা ব্লাড ভেসেলস বা একটা জালকের ন্যায় স্ট্রাকচার তৈরি করেছে যেটা বলে ভাসা রেক্টা। এখানে আমরা ছবিতে অ্যারো গুলো দেখলে দেখতে পাচ্ছি যে ঠিক যেদিকে ইউরিন মুভ করে তার অপোজিট ডিরেকশনে ব্লাড মুভ করছে। তাহলে এখানে এই সিস্টেমটা বলে কাউন্টার কারেন্ট সিস্টেম। এর দুটো কারণ আমরা এটাকে কাউন্টার কারেন্ট বলা যায়। এক হচ্ছে অ্যাসেন্ডিং লুপ, ডিসেন্ডিং লুপ এবং অ্যাসেন্ডিং লুপের যে ইউরিনের কারেন্ট দুটো অপোজিট ইন ডিরেকশন, অর্থাৎ কাউন্টার কারেন্ট ইন ডিরেকশন এক হলো। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ইউরিনের ডিরেকশন এবং ব্লাডের ফ্লোয়ের ডিরেকশন
দুটো কাউন্টার কারেন্ট ইন সার্কুলেশন। এখানে আমরা যদি প্রথমে আমাদের ডিসেন্ডিং লুপ দেখি, তাহলে ডিসেন্ডিং লুপে ব্লাড ইউরিনটা বা ফিল্ট্রেট উপর থেকে নিচের দিকে ক্রমশ মুভ করছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আবার এখানে ব্লাডটা ব্লাড ভেসেল দিয়ে বা ভেন দিয়ে নিচ থেকে উপরের দিকে মুভ করছে, অর্থাৎ একটা কাউন্টার কারেন্ট মুভমেন্ট হচ্ছে, দুটো অপোজিট ডিরেকশনে একটা কাউন্টার কারেন্ট মুভমেন্ট হচ্ছে। রাইট সাইডে আমরা যদি দেখি যে অ্যাসেন্ডিং লুপ এবং ভাসার একটা যে ব্লাড ভেসেল দুজনের যদি ফ্লো দেখি, অ্যাসেন্ডিং লুপের মধ্যে ফিল্ট্রেটের ফ্লো আর ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডের ফ্লো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কাউন্টার কারেন্ট ফ্লো আছে, অর্থাৎ দুটো ফ্লো অপোজিট ডিরেকশনে হচ্ছে। এই ফ্লোটাকেই বলা হয় কাউন্টার কারেন্ট সিস্টেম বা কাউন্টার কারেন্ট ফ্লো। তাহলে দু রকম এখানে কাউন্টার কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। এক হলো কিনা অ্যাসেন্ডিং লুপ এবং ডিসেন্ডিং লুপ, এদের মধ্যে যে ফিল্ট্রেটের কারেন্ট, এই কারেন্টটাও একটা কাউন্টার কারেন্ট। আবার আমরা অ্যাসেন্ডিং লুপের সাথে ব্লাড ভেসেলের এবং ডিসেন্ডিং লুপের সাথে ব্লাড ভেসেলের যদি ব্লাডের ফ্লো তুলনা করি, তাহলেও দেখতে পাচ্ছি এটা কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট ফ্লো এখানে দেখা যায়। তো এই কাউন্টার কারেন্ট ফ্লো কি করে না, রিঅ্যাবজর্পশন প্রসেসটাকে অনেক বেশি পরিমাণ স্টিমুলেট করে বা রিঅ্যাবজর্পশন প্রসেসটাকে অনেক বেশি পরিমাণ বাড়ায় বা ত্বরান্বিত করে, ফলে মোর কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে হেল্প করে। আমরা এটাই দেখে নেব যে পরবর্তীকালে যে কাউন্টার কারেন্ট মেকানিজমের সাহায্যে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিনটা তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম দেওয়া হয়েছে, দেখানো হয়েছে। তাহলে কাউন্টার কারেন্ট কেন বললাম না, অপোজিট ডিরেকশনে বা কাউন্টার কারেন্ট ফ্লো হওয়ার কারণে এটা বলে কাউন্টার কারেন্ট সিস্টেম। আর মাল্টিপ্লায়ার সিস্টেম বলার কারণ কি না, ক্রমশ একটা হায়ার কনসেন্ট্রেশন তৈরি করে, ফিল্ট্রেটের ক্রমশ মোর কনসেন্ট্রেটেড ফিল্ট্রেটে পরিণত করে, সেই জন্য এটা বলে মাল্টিপ্লায়ার সিস্টেম, যে কনসেন্ট্রেশনটাকেও মাল্টিপ্লাই করছে। তো এখানে আমরা একটু ব্যাপারটা দেখে নিই যে নেফ্রন যেখানে আছে কিডনির কর্টেক্স এবং মেডালা রিজিয়ন মিলিয়ে, এইখানে যে টিস্যু ফ্লুইড, সেই টিস্যু ফ্লুইডের মধ্যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে ফ্লুইডের। আমরা রাইট লেফট সাইডে একটা স্কেল দেওয়া আছে, ক্রমশ কর্টেক্স থেকে মেডালার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন বাড়ছে। এখানে একক হচ্ছে মিলিঅসমোল পার লিটার। আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যদি 300 মিলিঅসমোল পার লিটার অসমোলারিটি হয়, তাহলে নিচে মেডালার রিজিয়নে 1200 মিলিঅসমোল পার লিটার অসমোলারিটি, অর্থাৎ ফ্লুইডের অসমোলারিটি বা আমরা যেটাকে কনসেন্ট্রেশনও বলতে পারি, কনসেন্ট্রেশন ক্রমশ কর্টেক্স থেকে মেডালার দিকে বাড়ছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে ক্রমশ টিস্যু ফ্লুইডের কনসেন্ট্রেশন হাই। এবং এই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করার জন্য আছে আমাদের এই ভাসার একটা বা এই যে আমাদের ব্লাড ভেসেলস আছে, যারা কন্টিনিউয়াসলি এই জায়গা থেকে আয়ন এবং জলের রিঅ্যাবজর্পশন করে নিচ্ছে, ফলে কিনা এই জায়গার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেনটেন হচ্ছে। এখন আমরা যদি দেখি বাউম্যানস ক্যাপসুল থেকে শুরু করি, তাহলে বাউম্যানস ক্যাপসুল রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রথম ফিল্ট্রেটটা তৈরি হয়েছে, এখানে প্রথম ফিল্ট্রেটটা তৈরি হয়েছে। এই ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন এইখানে টিস্যু ফ্লুইডের সাথে ইকুয়াল, অর্থাৎ 300 মিলিঅসমোল পার লিটার। এই ফ্লুইড যখনই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হেনলি লুপের দিকে মুভ করছে, তখনই কিনা ওর বাইরের যে টিস্যু ফ্লুইড তার সাথে ওর কনসেন্ট্রেশনটা ইকুয়াল হওয়ার চেষ্টা করবে, বিভিন্ন আয়ন এবং ওয়াটার বেরিয়ে গিয়ে কনসেন্ট্রেশনটা সমান হওয়ার চেষ্টা করছে। ফলে কি না, যত ফ্লুইডটা কন্টিনিউয়াসলি নিচের দিকে মুভ করছে, তত কি না এর কনসেন্ট্রেশন বাড়ছে। ওয়াটার আমরা দেখেছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আয়ন এবং ওয়াটার দুজনের রিঅ্যাবজর্পশন হয়। তারপর যখন এটা ডিসেন্ডিং লুপ দিয়ে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ মেডালার রিজিয়নে, তখন কি না এর অনলি পারমিয়েবল টু ওয়াটার, ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রচুর পরিমাণে। এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার ফলে কি হচ্ছে না, ইউরিনের কনসেন্ট্রেশন ক্রমশ বাড়ছে, মোর কনসেন্ট্রেটেড ইউরিন প্রোডাকশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 300 ছিল, পরবর্তীকালে এখানে 350 হয়েছে, এখানে 400 হয়েছে, এখানে 600 মিলিঅসমোল হয়েছে, এখানে 800 মিলিঅসমোল হয়েছে, এখানে 1000, এখানে 1100 এবং এখানে 1200। আমরা দেখলাম মোর কনসেন্ট্রেটেড, ক্রমশ জলটা বেরিয়ে গেল ফিল্টার থেকে, অর্থাৎ কনসেন্ট্রেশন বা অসমোলারিটি বেড়ে 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 কন্টিনিউয়াসলি অসমোলারিটি বাড়ছে। তাহলে আমরা যদি প্রথমেই ডিসেন্ডিং লুপ দেখি, তাহলে ডিসেন্ডিং লুপে কি না ওয়াটার রিঅ্যাবজর্পশন রেট বেশি হওয়ার কারণে বা অনলি ওয়াটার রিঅ্যাবজর্ব হওয়ার কারণে কনসেন্ট্রেশন ক্রমশ বাড়ছে। পরবর্তীকালে এইখানটাতে ঠিক এই নিচে
এই লিউকোফিলিক সব থেকে নিচে আমরা যদি এইখানে যদি ফিল্ট্রেট দেখি তাহলে এখানে কি না কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট অনেক বেশি, 1100 থেকে 1200 মিলি অসমোল পার লিটার। অর্থাৎ এখানে জল কম আছে, আয়ন অনেক বেশি আছে। তো এই আয়নগুলো আমাদের শরীরের অনেক আয়ন উপযোগী, যেগুলোরও রিঅ্যাবজর্পশন হওয়া প্রয়োজন। তার নেক্সট যে অ্যাসেন্ডিং লুপ, এখানে আমরা অ্যাসেন্ডিং লুপের স্ট্রাকচার আমরা আগে দেখেছি, অ্যাসেন্ডিং লুপের সেলের প্রপার্টি দেখেছি। এই অ্যাসেন্ডিং লুপগুলো কি না, এরা ইমপারমিয়েবল টু ওয়াটার, অনলি সোডিয়াম এবং ক্লোরিন বা এই আয়নগুলো শুধুমাত্র এখানে পাস করতে পারে, কিন্তু কোনো ওয়াটার এখানে পাস করতে পারে না। তাহলে যখন এই এই ফিল্টারটা আপওয়ার্ড মুভ করছে, অর্থাৎ অ্যাসেন্ডিং লুপ দিয়ে উপরের দিকে যাচ্ছে এবং ক্রমশ লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, তখন কি হয় না এর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আবার চেঞ্জ হবে, হাই কনসেন্ট্রেশন থেকে আবার লো কনসেন্ট্রেশনে পরিণত হবে, কিন্তু ওয়াটার পাস করতে পারছে না। তাহলে হাই থেকে লো হওয়ার দুটি রাস্তা, আইদার ওয়াটার এন্টার করতে হবে অথবা আয়নকে বাইরে যেতে হবে। যেহেতু অ্যাসেন্ডিং লুপ ইমপারমিয়েবল টু ওয়াটার, সেই কারণে কি হয় না অ্যাসেন্ডিং লুপ থেকে আয়নগুলো ক্রমশ বাইরে বেরিয়ে যাচ্ছে, আয়নের জন্য পারমিয়েবল। তাহলে আমরা দেখছি যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে বা বাইরে টিস্যুগুলোর সাথে কনসেন্ট্রেশনটাকে সেম রাখার জন্য, যেহেতু জল ডিসেন্ডিং অ্যাসেন্ডিং লুপে ঢুকতে পারছে না, সেই কারণে অ্যাসেন্ডিং লুপ থেকে আয়ন এই যে NaCl প্রচুর পরিমাণে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আয়ন যদি বেরিয়ে যায় তাহলেও ভিতরের কনসেন্ট্রেশন কমবে, অর্থাৎ অসমোলারিটি কমবে। তাহলে আমরা দেখলাম যে 1200 মিলি অসমোলটা ক্রমশ কমতে 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 প্রায় 200 মিলি অসমোলে পরিণত হলো, অর্থাৎ কনসেন্ট্রেশন আবার অনেক পরিমাণ কমে গেছে, মোর ডাইলুটেড ইউরিন হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত আমরা যদি দেখি তাহলে কি পরিবর্তন হলো ফিল্ট্রেটের, এই বাউম্যানস ক্যাপসুলের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার ফিল্ট্রেট আর এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলার ফিল্ট্রেট, এদের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য কি না, অনেক পরিমাণ জল এবং অনেক পরিমাণ আয়ন অলরেডি বের হয়ে গেছে। প্রথমে ওয়াটার বের হয়েছে, দিয়ে কনসেন্ট্রেশন বেড়েছে, পরবর্তীকালে আয়ন বেরিয়ে আবার কনসেন্ট্রেশন কমে গেছে। দুজন যেহেতু দুটো ফ্লুইডের যেহেতু কনসেন্ট্রেশন প্রায় সিমিলার, একজনের 200 মিলি অসমোল একজনের 300 মিলি অসমোল, সেই কারণে কি হয়েছে না কনসেন্ট্রেশন সমান আছে, অর্থাৎ এক্সট্রা ওয়াটার এবং এক্সট্রা আয়ন রিমুভ হয়ে গেছে, সেই কারণে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দুজনের আবার সিমিলার আছে। যেমন ভাবে ডিসেন্ডিং লুপে ওয়াটার বেরিয়ে গেছিল, সেই একইভাবে অ্যাসেন্ডিং লুপে আয়নও বেরিয়ে গেছে, সেই কারণে কনসেন্ট্রেশন আবার সেম হয়ে গেছে। এরপরে নেক্সট ডিসেন্ডিং লুপ বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই দুটো ডাক্টে আবার প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখানে আমরা জানি যে এডিএইচ বা ভেসোপ্রেসিন মিডিয়েটেড একটা রিঅ্যাবজর্পশন হয়, যেটা অ্যাকোয়াপরিন 2 চ্যানেল দিয়ে হয়, একটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে অর্থাৎ লুমেন থেকে বা নেফ্রন লুমেন থেকে বাইরে টিস্যু ফ্লুইডে চলে যায়। তো এখানে আবার আমরা দেখছি যে 200 মিলিঅসমোল যে ফিল্ট্রেট, এটা ক্রমশ যত মেডালা রিজিয়নে প্রবেশ করছে তত কি না এর থেকে ওয়াটারটা বার হয়ে যাচ্ছে বা জলের আবার বেশি পরিমাণ পুনঃশোষণ হচ্ছে। তাহলে এইখানে যেখানে 200 মিলিঅসমোল অসমোলারিটি, এইখানে আমরা যদি ফ্লুইড দেখি তাহলে এর মধ্যে কি না ওয়াটারের পরিমাণও কম, আয়নের পরিমাণও কম। এরপরে আরো যদি বেশি পরিমাণ ওয়াটার রিঅ্যাবজর্ব হয় তাহলে ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন ক্রমশ কি বাড়তে থাকবে, অর্থাৎ অসমোলারিটি বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ওয়াটার বেরিয়ে যাচ্ছে বা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ফলে কিনা এর কনসেন্ট্রেশন ক্রমশ বাড়ছে। এইটা এই মাল্টিপ্লায়ার সিস্টেম ক্রমশ কি করলো না ইউরিনটাকে মোর কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত করলো। আমরা দেখব যে ইউরিন বাইরে বের হচ্ছে বডি থেকে, কালেক্টিং ডাক্ট থেকে যেটা বাইরে যাচ্ছে ইউরিটার দিয়ে, সেই ইউরিনের কনসেন্ট্রেশন প্রায় 1200 মিলি অসমোল পার লিটার। তো এই যে আমরা কনসেন্ট্রেশনের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি বা ক্রমশ এক জায়গায় জল বেরিয়ে কনসেন্ট্রেশন বাড়লো, এক জায়গায় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লুপে জল বেরিয়ে কনসেন্ট্রেশন বাড়লো, আবার অ্যাসেন্ডিং লুপে মিনারেল বেরিয়ে বা আয়নস গুলো বেরিয়ে কনসেন্ট্রেশন আবার কমে গেল, কালেক্টিং থেকে আবার পুনরায় জল বেরিয়ে কনসেন্ট্রেশন বাড়লো। মোট কথা কি হলো না এই টিবিউল থেকে প্রচুর পরিমাণ জল এবং আয়ন বাইরে চলে গেল, অর্থাৎ ওই 180 লিটার যে ফিল্ট্রেট ছিল সেই 180 লিটার ফিল্ট্রেটটাকে কন্টিনিউয়াসলি রিঅ্যাবজর্পশন হওয়ার মাধ্যমে কমে 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 অনেক কম হয়। এটাই হলো আমাদের কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেমের মেইন মেকানিজম। এরা কি করে না ইউরিনটাকে ক্রমশ কনসেন্ট্রেটেড এবং লেস অ্যামাউন্টে পরিণত করে। বোঝা গেল? এখানে আমরা এই ইউরিয়ার ব্যাপারটা একটু দেখেন, এখানে দেখতে পাচ্ছি যে ইউরিয়ার কনসেন্ট্রেশন ক্রমশ এখানে অনেক বেশি হয়ে যায়, কালেক্টিং টিউবুলের লাস্ট পোরশনে এসে ইউরিয়ার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যায়।
সেই কারণে এখানে ইউরিয়া হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কিছুটা মুভ করে। আবার ডিসেন্ডিং লুপে বা সরি অ্যাসেন্ডিং লুপে আমরা দেখছি আবার দেখব যে ইউরিনের কনসেন্ট্রেশন কম, তো ইউরিন আবার এখানে এন্টার করছে। তাহলে ইউরিয়ার একটা ক্রমশ সাইকেল দেখা যায় যে ইউরিয়াটা কালেক্টিং টিউবুল থেকে টিস্যু ফ্লুইডে আসে, সেই টিস্যু ফ্লুইড থেকে আবার ও চলে যায় অ্যাসেন্ডিং লুপে, তারপরে আবার এই পথ দিয়ে ফিরে এসে আসে এখানে কালেক্টিং টিউবুলে, এখান থেকে আবার কিছুটা পরিমাণ বের হয়, কিছু পরিমাণ, ম্যাক্সিমাম নয়, কিছু পরিমাণ ইউরিয়া কালেক্টিং টিউবুল থেকে টিস্যু ফ্লুইডে সিক্রেটেড আউট হয়, আবার সেখান থেকে পুনরায় রিঅ্যাবজর্ব হয়ে আউট হয়ে যায় এবং আবার পুনরায় সিক্রেটেড হয়ে লুমেনের মধ্যে ঢুকে অ্যাসেন্ডিং লুপের গোড়ায় বা তিন অ্যাসেন্ডিং লুপ। তো এখানে ইউরিয়ার একটা কনসেন্ট্রেশন একটা কন্টিনিউয়াস সাইকেল দেখা যায় যে কালেক্টিং টিউবুল থেকে টিস্যু ফ্লুইড এবং টিস্যু ফ্লুইড থেকে অ্যাসেন্ডিং লুপ, আবার এই পথ দিয়ে ফিরে আসে, আবার কালেক্টিং টিউবুলের কনসেন্ট্রেশন বেশি হলে টিস্যু ফ্লুইডে যায়, এভাবে ইউরিয়ারও সাইকেল দেখা যায়। তো এই হলো আমাদের কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম, যার মধ্যে কি হয় না ইউরিনটা মোর কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত হয়। এরপরে নেক্সট আমরা যাব রেগুলেশন অফ কিডনি ফাংশন বা কিডনির রেগুলেশন। তো কিডনির ফাংশনের যে রেগুলেশন, এই রেগুলেশনটা তিন ভাবে হয়। একটা আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেটটাকে মানে রেগুলেট করে র্যাস পাথওয়ে, আমরা আগে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস পড়েছি, ওইখান থেকে হরমোন পরিচয় হয় আমরা পরবর্তীতে দেখছি। তো যেটা কেবল রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা র্যাস সিস্টেম বা র্যাস পাথওয়ে, তো র্যাস পাথওয়ে দিয়ে রেগুলেশন একটা দেখব আমরা। দ্বিতীয়ত এডিএইচ হরমোনের সাহায্যে ব্লাড প্রেসার, আমাদের যে ব্লাড প্রেসার কম বা বেশি হয়ে গেলে এডিএইচ এর সাহায্যে একটা রেগুলেশন আছে সেটা দেখব। আর অ্যাট্রিয়াল নিউট্রিয়েটিক ফ্যাক্টর দিয়ে একটা দেখব যে আমরা রেগুলেশন আছে বা এএনএফ দিয়ে একটা রেগুলেশন আছে, এই তিনটে রেগুলেশন আমরা কন্টিনিউয়াসলি। তো প্রথমে তো আমরা দেখব যে র্যাস পাথওয়ে বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন পাথওয়ের মাধ্যমে কিভাবে কিডনির ফাংশন রেগুলেটেড হয়। তো এখানে বলে রাখি রেনিন একটা হরমোন যেটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে তৈরি হয়। আমরা দেখেছি আগে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের স্ট্রাকচার কোথায় থাকে, দেখি যে বাউন্স ক্যাপসুলের সামনে, বাউন্স ক্যাপসুলের মধ্যে যে ইফারেন্ট এবং এফারেন্ট আর্টারি ঢুকছে, এফারেন্ট আর্টারি বের হচ্ছে, সেইখানে কিছুটা অ্যাসেন্ডিং লুপের স্ট্রাকচার বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের কিছুটা স্ট্রাকচার একত্রিত হয়ে ওই তিন রকম সেল তৈরি করে, সেই মনে আছে যে মেসেঞ্জিয়াল সেল, ম্যাকুলাডেন্সার সেল ইত্যাদি যে সেলগুলো, এরা মিলিত হয়ে একটা স্ট্রাকচার বা অ্যাপারেটাস তৈরি করে যাকে বলা হয় কি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এইখান থেকে একটা রেনিন বলে হরমোন তৈরি হয়। এরপরে যে অ্যাঞ্জিওটেনসিন একটা প্রোটিন যেটা লিভার থেকে তৈরি হয়, আর অ্যালডোস্টেরন একটা হরমোন যেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হয়। এই তিনটে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন এবং অ্যালডোস্টেরন এরা একত্রিত হয়ে কিডনি ফাংশনটাকে রেগুলেট করে যে পাথওয়ে দিয়ে, তাকে বলে র্যাস পাথওয়ে। তো কখন র্যাস পাথওয়ে অন হয় না যদি ব্লাড প্রেসার ডিক্রিজ করে, তাহলে ব্লাড প্রেসার ডিক্রিজ দুটো কারণে হতে পারে। এক কি না যদি ভেসোডাইলেশন হয় অর্থাৎ ব্লাড যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারি যদি আয়তন বৃদ্ধি হয় বা ওদের যে স্পেস যদি ইনক্রিজ করে তাহলে ভলিউম মানে প্রেসার লো হয়ে যাবে। আবার যদি ব্লাড ভলিউম কমে যায় অর্থাৎ ব্লাডের পরিমাণ যদি কমে যায় তাহলেও প্রেসার ডিক্রিজ করতে পারে। তো যদি ব্লাড প্রেসার ডিক্রিজ করে তখন কি হয় না জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন হরমোন সিক্রেশন হয়। এই রেনিন কি করে না লিভার থেকে তৈরি হওয়া যে অ্যাঞ্জিওটেনসিনোজেন তাকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে, বোঝা গেছে। আবার অ্যাঞ্জিওটেনসিন 1 কে লাংস থেকে তৈরি হওয়া অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কি করে না অ্যাঞ্জিওটেনসিন 2 তে পরিণত করে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি কাজগুলো করে। এ কি করে না এই প্রথমত আমাদের যে ইফারেন্ট আর্টেরিওল, যে আর্টেরিওলটা গ্লোমেরুলাস থেকে বের হচ্ছে, সেই ইফারেন্ট আর্টেরিওলের যে ওয়াল সেখানে কনস্ট্রিকশন করে অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন করে। তার ফলে কি হয় না গ্লোমেরুলাসের মধ্যে যে প্রেসার, ফিল্ট্রেশন প্রেসার, সেই ফিল্ট্রেশন প্রেসারটাকে বাড়ায়, ফলে ব্লাড প্রেসার বাড়বে ওখানে। তাহলে ভেসো কনস্ট্রিকশন করলে মানে রক্ত জালককে সংকুচিত করলে মানে সেখানে প্রেসার ইনক্রিজ করলে অর্থাৎ ব্লাড প্রেসার কমেছিল কিছুটা বাড়লো, এর ফলে কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বেড়ে যায়। আবার এর সাথে সাথে যেমন ভাবে এফারেন্ট আর্টেরিওলকে ও কনস্ট্রিক্ট করলে একইভাবে আমাদের বডির বিভিন্ন জায়গার ব্লাড ভেসেলকেও সংকুচিত করে বা ভেসো কনস্ট্রিকশন করে। তাহলে ভেসো কনস্ট্রিকশন করলে কি হবে না ভেসো ডাইলেশন করলে যেমন ব্লাড প্রেসার ডিক্রিজ করে যায়,
ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে না, ব্লাড প্রেসার ইনক্রিজ করবে। তাহলে ব্লাড প্রেসার কমে গিয়েছিল, তারপরে সিস্টেমটা অন হলো এবং অ্যাঞ্জিওটেনসিন 2 ভেসো কনস্ট্রিকশন করার মাধ্যমে ব্লাড প্রেসারটাকে বাড়ালো, একটা দিক ওর কাজে গেল। দ্বিতীয়ত কি করে না, কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়নকে স্টিমুলেট করে। মেইনলি কর্টেক্স রিজিয়নে যে জোনা গ্লোমেরুলোসা রিজিয়ন আছে, এই গ্লোমেরুলোসার সাথে রিলেটেড বলি এই রিজিয়নটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। এই জোনা গ্লোমেরুলোসাতেও স্টিমুলেট করার পরে অ্যালডোস্টেরন সিক্রেট করে, অ্যালডোস্টেরন হরমোন। এই অ্যালডোস্টেরন কি করে না, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে অর্থাৎ নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে জল এবং সোডিয়াম আয়নের পুনর্শোষণটাকে বা রিঅ্যাবজর্পশনের রেটটাকে বাড়ায়। তাহলে কি হবে, টিস্যু ফ্লুইডের পরিমাণ বাড়বে এবং সেখান থেকে ব্লাডের পরিমাণ বাড়বে। রিঅ্যাবজর্পশন যত বেশি হবে তত কিনা ব্লাড ভলিউম তত ইনক্রিজ করবে, ফলে ব্লাড প্রেসার বাড়বে। আর একদিকে কি করে না, হাইপোথ্যালামাসের যে থ্রাস্টি সেন্টার বা থ্রাস্ট সেন্টার, সেই থ্রাস্ট সেন্টারকেও অ্যাক্টিভেট করে। ফলে আমরা তৃষ্ণা অনুভব করি এবং আমরা জল খাই। জল খালি আমাদের বডির মধ্যে ব্লাড ভলিউম ইনক্রিজ করবে, ফলে ব্লাড প্রেসার আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। তাহলে এই হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা আরএস পাথওয়ে, যেটার মধ্যে যেটা ব্লাড প্রেসার ডিক্রিজ করলে অন হয় এবং আলটিমেটলি এ ব্লাড প্রেসারটাকে ইনক্রিজ করে। সেকেন্ড, এডিএইচ। এডিএইচ এর সাহায্যে ব্লাড আমাদের কিডনি ফাংশন রেগুলেশন। তো কি হয় না, এটাও ব্লাড প্রেসার লো হলে অ্যাক্টিভেট হয়। ব্লাড প্রেসার লো হলে এডিএইচ আমরা জানি একটা হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বলা হয় একে, কারণ এই ওয়াটারের পুনর্শোষণ ঘটায়, ফলে ইউরিনের পরিমাণ কমায়, তাই একে বলা হয় অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। বুঝছে? এখন এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কোথা থেকে তৈরি হয় না, পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেটেড হয়। এই পস্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হওয়া ভেসোপ্রেসিন বা এডিএইচ মেইনলি কালেক্টিং টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমরা দেখেছি অ্যাকোপোরিন 2 চ্যানেলের মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তাহলে আমরা দেখব পাথওয়েটা যে কিভাবে এই কাজ করে। তো যদি ব্লাড প্রেসার লো হয় তখন দেখা যায় কি না, স্ট্রেচ রিসেপ্টর যেগুলো ব্লাড ভেসেলে থাকে তাদের অ্যাক্টিভিটিটা ডিক্রিজ করে যায়, অর্থাৎ ওরা স্ট্রেচ আউট হয় না, ব্লাড প্রেসার যেহেতু কমে গেছে। ফলে ওরা কি করে, যখন এই স্ট্রেচ রিসেপ্টরের অ্যাক্টিভিটি ডিক্রিজ হলো, ওরা কি করে না হাইপোথ্যালামাসকে একটা ইনফরমেশন পাঠায় এবং হাইপোথ্যালামাস অ্যাক্টিভিটি হলে কি হয় না, ও অ্যাক্সোনাল ট্রান্সপোর্টের মাধ্যমে পস্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে। পস্টেরিয়র পিটুইটারি স্টিমুলেট হলেই পস্টেরিয়র পিটুইটারি থেকে কি হয় না, এডিএইচ রিলিজ হয়। এই এডিএইচ ডিস্টাল কনভলিউটেড টিউবুলে এসে V2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে এবং অ্যাকোপোরিন 2 চ্যানেল যেগুলো সেলের মধ্যে থাকে মেমব্রেন বাউন্ড অবস্থায়, সেগুলোকে মেমব্রেনের উপর ফিউজ করে। ফলে এখানে অ্যাকোপোরিন 2 চ্যানেল দিয়ে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণ জল ফিল্ট্রেট থেকে বা নেফ্রনের লুমেন থেকে বাইরে চলে যায়, অর্থাৎ জলের পুনর্শোষণ হয়। আবার একইভাবে জলের পুনর্শোষণ হলেই টিস্যু ফ্লুইডের পরিমাণ বাড়বে, টিস্যু ফ্লুইডের পরিমাণ বাড়লেই কি না, ব্লাড ভলিউম বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোপোরিন 2 চ্যানেল অ্যাক্টিভেটেড হলেই জলের পুনর্শোষণ ইনক্রিজ হয়, ফলে ব্লাড ভলিউম ইনক্রিজ হয়, তার ফলে কি না ব্লাড প্রেসারটা ইনক্রিজ হয়। তাহলে ব্লাড প্রেসার লো হলেই এই পাথরের মাধ্যমে এডিএইচ এর ফলে কি হয়, এডিএইচ এর সাহায্যে কি হয় না, অ্যাকোপোরিন 2 চ্যানেলগুলো ডিসিটি তে ফিক্সড হয়, ফলে এবং কালেক্টিং টিউবুলে ফিক্সড হয়, ফলে কিনা প্রচুর পরিমাণে জলের পুনর্শোষণ হয় এবং যা ব্লাড ভলিউমকে ইনক্রিজ করে, ফলে ব্লাড প্রেসারটা ইনক্রিজ হয়। সেকেন্ডলি এই কি করে না, ভেসো কনস্ট্রিকশন করে, বিভিন্ন ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন ঘটে, তাহলে আবার কি হবে না, আমাদের ব্লাড প্রেসারটা ইনক্রিজ করবে। তাহলে এইভাবে এডিএইচ কাজ করে। থার্ড আমরা দেখব যে অ্যাট্রিয়াল নিউট্রি ইউরেটিক ফ্যাক্টর বা এএনএফ এর সাহায্যে কিভাবে ব্লাড প্রেসারটা বা কিডনি ফাংশনটা রেগুলেটেড হয়। তো এখানে দেখতে পাচ্ছি যদি এটা অপোজিট হিসেবে কাজ করে, এডিএইচ এবং আমাদের র্যাশ পাথওয়ে যে সিস্টেমে কাজ করে তার অপোজিট হিসেবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি ব্লাড প্রেসার ইনক্রিজ করলে তবে আমাদের কি হবে, এএনএফ সিস্টেম অন হয়। তাহলে ব্লাড প্রেসার ইনক্রিজ করলে কি হয় না, অ্যাট্রিয়াল যে হার্টের যে অ্যাট্রিয়া, সেই অ্যাট্রিয়াল ওয়ালটা স্ট্রেচড হয়। অ্যাট্রিয়াল ওয়াল স্ট্রেচ হলে এই অ্যাট্রিয়াল ওয়াল থেকে এএনএফ বা অ্যাট্রিয়াল নিউট্রি ইউরেটিক ফ্যাক্টর রিলিজ হয়। এই এএনএফ কি করে না, এএনএফ র্যাশ পাথওয়েকে প্রথমত ইনহিবিট করে। তাহলে র্যাশ পাথওয়েকে ইনহিবিট করা মানে ওয়াটার রিঅ্যাবজর্পশনকে ইনহিবিট করা, তার মানে কি ব্লাড ভলিউম ইনক্রিজ হতে পারবে না, ফলে ব্লাড প্রেসার আর বাড়বে না। তার সাথে র্যাশ পাথওয়ে কি করে না, জিএফআর কে ইনক্রিজ, যে আমাদের যে ব্লাড বিভিন্ন ভেসো কনস্ট্রিকশন করে, সেই ভেসো কনস্ট্রিকশনটাকে ও কি করে দিল না, বন্ধ করে দিল। তাই ভেসো কনস্ট্রিকশন না হলেও ব্লাড প্রেসার বাড়বে।
তাহলে প্রথমত আমরা র্যাস পাথওয়ে যে কাজগুলো দেখলাম, এএনএফ কি করে না র্যাস পাথওয়েকে ইনহিবিট করার মাধ্যমে র্যাস পাথওয়ের কাজগুলোকে বন্ধ করে ফলে ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে হেল্প করে। সেকেন্ডলি এই কি করে না আবার ভেসোডাইলেশন ঘটে। ভেসোডাইলেশন মানে ব্লাড যে ক্যাপিলারি সেগুলোকে ডাইলেটেড করে বা প্রসারিত করে, ফলে কি হয় না ব্লাডের যে এই যে এরিয়া ব্লাড যে আমাদের টোটাল যে ব্লাড থাকার যে ক্যাপিলারির মধ্যে এরিয়া সেই এরিয়াটা ইনক্রিজ করে, ফলে তুলনায় ব্লাড ভলিউমটা কি হয় না কমে যায়, তার ফলে কি হয় না আমাদের ব্লাড প্রেশারটা ডিক্রিজ করে যাবে। তৃতীয়ত কি না ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে কমায়, ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে কমালেই কি হবে না ব্লাড ভলিউমটা ডিক্রিজ করবে। তাহলে ভেসোডাইলেশন করুক বা ওয়াটার রিঅ্যাবজর্পশন হোক, আমাদেরকে না ব্লাড ভলিউমটা তুলনায় কমে যায়, তার ফলে কি হয় না ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে এএনএফ কি করে না র্যাশ পাথওয়েকে ইনহিবিট করে, ভেসোডাইলেশন করে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে বন্ধ করে। এর মাধ্যমে কি করে না ব্লাড প্রেশারটাকে ক্রমশ ডিক্রিজ করে, অর্থাৎ ইনক্রিজ করলে ও সেটাকে কমায়, এই ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে যে মেকানিজম র্যাশ মেকানিজম, এডিএইচ এর দ্বারা মেকানিজম এবং এএনএফ, এই তিনটেই রেগুলেটেড হয় ব্লাড প্রেশার ইনক্রিজ এবং ডিক্রিজের সাথে। এবং ব্লাড প্রেশার গোটা ব্লাড প্রেশার ইনক্রিজ এবং ডিক্রিজটা কন্ট্রোল হয় কি না ওয়াটার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইত্যাদির উপর। তাহলে কিডনি ফাংশনের সাথে আমরা দেখলাম যে ব্লাড প্রেশার ইনক্রিজ এবং ডিক্রিজের একটা বড় রিলেশনশিপ আছে। যদি রিঅ্যাবজর্পশন বেশি হয় তাহলে ব্লাড ভলিউম বাড়বে, তাহলে ব্লাড প্রেশার বাড়বে। রিঅ্যাবজর্পশন কম হলে ব্লাড ভলিউম কমবে, ব্লাড প্রেশার কমবে। এই সাধারণ মেকানিজমের মাধ্যমে গোটা সিস্টেমটা রেগুলেটেড হচ্ছে। তাহলে এই হলো কিডনি রেগুলেশন। আমাদের এক্সক্রিটরি সিস্টেমটা এখানে শেষ হলো। তিনটে ক্লাস টোটাল। প্রথম ক্লাসে ছিল আমাদের অ্যানাটমি, তারপরে মেকানিজম অফ ইউরিন ফরমেশন, এখানে দেখলাম যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম এবং রেগুলেশন অফ কিডনি ফাংশন। টোটাল আমাদের তিনটে ক্লাসের মাধ্যমে এক্সক্রিটরি সিস্টেমটা কমপ্লিটলি শেষ হলো। আশা করি এই তিনটে ক্লাস আমাদের কিডনি ফাংশন বুঝতে খুব হেল্প করবে।